হ্যালো বন্ধু, আজকের আমাদের যাত্রা হচ্ছে সুন্দরবনের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সর্দারের বাড়িতে। বাংলাদেশে দু একবার অবস্থান করা আছে, সেটা হলো চিটেগাং। এইসব জায়গার পার্টিরা আসতো, বড় বড় কোম্পানিরা, বড় খুঁজতেছে। আমি বলে এইসব নিচে লেবে সালা দেখেছি, জল ভর্তি করে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে দিলাম যে পেট্রোল এনেছি, সব বাংলা স্প্রে করে দিয়ে আগুন ধরিয়ে দেবো আর খবর লাগিয়ে দেবো, শালা পুড়ি মরে যায়। মনে পড়ে এরকম চাল ফাইল বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো, 3-4 মণ চাল নিয়ে এসে গ্রামে দান করে দিয়েছি। নমস্কার, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সর্দারের বাড়িতে। আজকে আমরা এই সাক্ষাৎকারে শুনবো বাচ্চু সর্দারের দুঃসাহসিক জঙ্গল অভিযানের কথা এবং তার জীবনের যে অর্থ উপার্জন করেছিলেন, নিজের জন্য না রেখে তিনি সেই অর্থ বিলিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে। দাদা, এবারে যে প্রশ্নটা আপনাকে করব, আপনি কত বছর বয়স থেকে ডাকাতি পেশায় এলেন এবং ডাকাতি শুরু করলেন? সুন্দরবনের কোন কোন জঙ্গলে আপনি ডাকাতি করতেন? বাচ্চু সর্দার 18 বছর, 18-19 বছর থেকে ওই খোলাখালি, এদিকে আন্ধারমণির বেড়, আর তারপরে দুবাকি, এদিকে নবাকি, এইসব জায়গায় পাড়া জালে কারবার হতো। চামঠা এখন থেকে বেশি, এখন তো পরপর জেলে জুনি বেশি হয়ে গেছে, যার জন্য মাছ অতটা হয় না, যার জন্য অনেক জেলে জুনি বস্তি হয়ে গেছে। দাদা, আপনি সুন্দরবনের জঙ্গলের অলিতে গলিতে ঢুকে গেছেন, কখনো কি বাঘের মুখোমুখি হয়েছিলেন কিংবা বাঘের বাচ্চা দেখেছেন? কেমন সেই অভিজ্ঞতা যদি বলেন। বাঘ তখন দেখা গেছে, আমরা তো মাসে ওই হয়তো বছরে 1-2 দেখা হতো, হয়তো হেঁটে যাচ্ছে দেখা হলো গাং সাইড থেকে, এইভাবেই দেখা হতো। বাঘের বাচ্চা তো দেখা গেছে, সেগুলো ধরো ওরা তো বসে থাকে, উড়ে মেয়ে বাঘটা বসে থাকে, বাচ্চা যে খেলা করে বেড়াচ্ছে আমরা দেখেছি। আমাদের মধ্যে অনেকে বলে তাহলে বস্তা চাপাতে ধরে নিয়ে আসি, আমলি একদম মানবে না, ওসব ছুটে এসেই চাপাতে নিয়ে যাবে, ডিউটি করতেছে বাচ্চাদেরকে। এরকম ধরো চড়ে খেলা করতেছে, মেনে মাছ ধরে বেড়াচ্ছে বাচ্চা, এসব দেখা আছে আমাদের। আচ্ছা দাদা, সবাই লোকমুখে একটা কথা শোনা যায় সুন্দরবনের বহু জায়গাতে বাচ্চু ডাকাত, জঙ্গল দস্যু বাচ্চু ডাকাত। আপনার টিমে তো আরও অনেকে ছিল, তাদের নাম শুনি না, আপনার নাম শুনি। দশমী হয়েছে জঙ্গলে এক সময়, তখন খুব মানুষ খেতে টেতে পারতো না, তখন বড় বড় ট্রলার পার্টি বা ইয়ে বাংলাদেশের ইলিশ ফিলিশ এইসব আসতো, আসলে এইসবগুলো আমরা ধরতাম, ধরে নিয়ে এসে গরিব মানুষদেরকে কিছু হেল্প করা। অপারেশন তো হয়েছে অনেক, কিন্তু সেসব তো হিসেব রাখা হয়নি। ওদের হয়তো 10খানা এক মালিকের ট্রলার আছে, সেই মালিকের ট্রলার হয়তো 2খানা বন্ধ করে দেওয়া হলো, এই 10খানা ট্রলার আছে, 5 লাখ টাকা দিবি না তো কিন্তু বাংলাদেশ চালানো হয় না। কালী পুজোর সময় এইসব 1 সপ্তাহ আগে টাকা জমা দিতে হবে, যার জন্য পুজোটা খুব জাঁকজমট ধরে করা হতো আগে, বাইরের টাকায় হতো। এইসব ভয় দেখানো হতো, মালিকরা সরাসরি বাড়ি এসে টাকা দিয়ে। গরিব মানুষকে হয়তো স্কুলে পড়তে পারে না, কার অ্যাপেন্ডিসাইড হয়েছে, অপারেশন হতে পারে না, এইরকম তাল মানে বহু টাকা আমাদের 9-6 হয়ে গেছে। তারপরেই কাটা জঙ্গল দখল করার সময় বহু টাকা এখানে খাই করে ফেললো। জমি জায়গাও ছিল অনেক, 80-90 বিঘে জমি আর নেই, পাটিকর থেকে সব শেষ হয়ে গেছে। আচ্ছা দাদা, আপনারা যে এই যে জঙ্গলে ডাকাতি করতেন, আপনাদের টোটাল মোট কতজন টিম ছিল এবং তারা কি আজও জীবিত আছে? এবং এই জঙ্গলে ডাকাত করতে যাওয়ার সময় আপনারা কতগুলো বোট নিয়ে যেতেন বা লঞ্চ নিয়ে যেতেন? আপনি ডাকাত দলের নাকি হেড ছিলেন বা চিফ ছিলেন সেই গ্যাংকের, আপনিই ছিলেন মাস্টার মাইন্ড, আপনার ইশারায় নাকি সমস্ত কাজ হতো। 25-26 জন, নৌকো একটাই বোট থাকে। মনে পড়ে এরকম চাল ফাইল বাংলাদেশ থেকে নিয়ে আসা হলো, 3-4 মণ চাল নিয়ে এসে গ্রামে দান করে দিয়েছি। তাহলে 150-200 লোক থাকতো, 6 মাস করে থাকতো ওইসব লোক, সেই সব টং, সেই সব আলা, প্রচুর চাল ডাল ভর্তি থাকতো, সেই সবগুলো আমরা নিয়ে এসে গ্রামে সবাই 10 কিলো করে দিতাম। টাকা পয়সা কোম্পানির ওখানে পাওয়া যেত, ধরো 1 লাখ 1.5 লাখ করে টাকা থাকতো, ওরা ঘুষ ঘাস দিয়ে ভালো কাটবে অফিসারদেরকে, সেই সব টাকা থাকতো। একবারে 8 লাখ 10 লাখ করে টাকা আনা হয়েছে, তো টাকা আমাদের হাতে নেই, রাখতাম না। তো আমাদের যত ছেলেরা আছে তারা সব বড়লোক হয়ে গেছে, তারা তার কারণ কোনো জায়গায় দান করেনি। আচ্ছা দাদা, আপনি তো আগে ডাকাতি করতেন, কিন্তু এখন বর্তমানে বয়স হয়েছে, এখন কি আর আপনি ডাকাতি করতে যান? কিংবা আপনার দলে যে সমস্ত ছেলেরা ছিল তাদের মধ্যে কি কেউ এখন ডাকাতি করে? এমনি বন্ধ করে দিয়েছি,
আর ছেলেরাদের সব জমি জায়গা হয়ে গেছে, তোরা যাসনি, ক্যাশ ফ্যাশ খেয়ে গেলে মুশকিল আছে, যার জন্য বন্ধ করে দিই। ছেলেদেরকে বুঝিয়ে ওদের জমি জায়গা হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে, এই জন্য ওদেরকে আর কোনো জায়গায় যেতে দেওয়া হয় না। একমাত্র আমি যা হালকা হয়ে গেছি খুব, আমার এই দানে টানে চলে গেল। জেল বহু 30-40 খানে কেস চেপেছিল, ফার্স্ট ফোন থেকে যুদ্ধ করে করে সেই দুলাল স্বর্ণকারের ঘের, কার্তিক স্বর্ণকারের ঘের, বাঘেদের ঘের, অন্তত ধরো 50,000 বিঘে জায়গা দখল করে মানুষকে বসবাস করিস। এটাও দখল করিস, এটা 17,000 বিঘে জায়গা। এই জায়গাটাও দখল করতে গেলে এটা আমার 40 লক্ষ টাকা আমার গাঁট খেয়ে গেছে। পার্টিওয়ালারা তখন বলেছে যে পার্টি ফান্ড থেকে আমরা টাকা দেবো, তুমি বড় বড় দল নিয়েছো। তারা তো টাকা দেয়নি, সব আমার গাঁট খেয়ে গেল। যার জন্য জমি জায়গা যেখানে যা ছিল সব বন্ধ পড়ে গেছে। চলতে গেলে বাইরের টিমের সাথে বদমাশি করা যাবে না, এইসব ব্যাপারে আমি টাকাটুকু ধ্বংস, জমি জায়গা একদম শেষ হয়ে গেল। আর সত্যিকারে আপনি যে এখন ডাকাতি ছেড়ে দিয়েছেন, সেই ডাকাতি নিজের থেকে ছেড়েছেন, না কোনো সরকারি প্রশাসনের তরফ থেকে কোনো চাপের জন্য ছেড়েছেন, না নিজেরা আত্মসমর্পণ করেছিলেন? ফরেস্টের ভেতরে বিভিন্ন সরকারি অফিস রয়েছে, রেঞ্জার সাহেবরা রয়েছে, বনকর্মীরা রয়েছে, বন দপ্তরে বহু স্টাফ রয়েছে, তাদের মুখোমুখি কি কোনোদিন হয়েছেন? তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? সরকারি অফিসার তো ধরা পড়েছে অনেকবার, ধরা পড়লে রাইফেলটা নিয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। তাছাড়া ফরেস্টার ডিপার্টমেন্ট আগে বলে দিতে ওরা যে তোমরা কোনো সময় অপারেশনে গেলে আমাদেরকে বলে দিতে হবে, তা নাহলে আমাদের ডিউটি হয় না। ওরা তখন শুনলে পালাতো আগে, এখনও ভয় করে অফিসে আমাদের সরকারি অফিসাররা। তবে ছাড় দিয়ে রেঞ্জার ডাইরেক্টররা দিয়ে পরে সব বলে দিয়েছে, এবার সর্দার এখান থেকে সেই জম্মু দ্বীপ পর্যন্ত ছাড়, তোমার 5 টাস কী লাগবে, কেউ ধরবে না তোমাকে, তুমি মাছ কাঁড়া মেরে খাও, তবে তুমি মস্তানি করতে পারবে না, আর কাঁচা গাছ টাছ কাটবে না। এই হলো ওদের। আগে বহু মানুষকে দান করেছে, তারপরে আমাদের ডিউটির অসুবিধে হয়, আমরা গেলে ওরা ওদের লোকজন ডিউটি করতে পারে না আমাদের কাছে। তখন আসল কথা বলতে হয় কি, একটা পার্টি লাভতে গেলে তার 20-25 খানা তার রাইফেল বন্দুক দরকার লাগে, তখন তো এইসব ছিল। আর ওদের কাছ থেকে একখানা, ওরা কি করবে? তার জন্যে ওদের সিলিন্ডার হতে হয়। আমার বটফট অফিসে দিয়ে গেলেও আমরা সঙ্গে সঙ্গে ওরা ছেড়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আবার মেশিন টেশিন তুলে দিলেও দিয়ে দিতে হলো ওদের। বড় হচ্ছে আমি বলে এই সঙ্গে নিচে লেগে সালা দেখেছি, জল ভর্তি করে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে দিলাম যে পেট্রোল এনেছি, সঙ্গে বাংলা স্প্রে করে দিয়ে আগুন ধরিয়ে দেবো, আর কভার লাগিয়ে দেবো, শালা পুড়ি মরে যাবে। মেজাও কি ধরে এনেছে সব দিয়ে দাও। আচ্ছা দাদা, আপনি যে এই সারাটা জীবন ডাকাতি করলেন, দস্যুবৃত্তি করলেন, সেই উপার্জনের পয়সা সাধারণ মানুষের বিলিয়ে দিয়েছেন, সেই সমস্ত মানুষ যাদের আপনি অর্থ বিলিয়ে দিয়েছেন, সেই মানুষগুলো এখন আপনাকে কেমন চোখে দেখে? তারা কি আপনার বিপদে সুখে দেখে আপনার পাশে দাঁড়ায়? এখন সেই দিন নেই। কত মানুষ এসে বলতে যে সব কিছু হয়ে গেছে, একটা আংটির জন্য বেঁধে দিতে পারিনি, কী হয় বাবু? এই জামাইয়ের হাতে নাম লিয়ে আঙুলি নাম নিয়ে আয়, সব হয়ে গেছে, একটা আংটির জন্য, সোনার আংটির জন্য বিয়ে হবে না, মানে কি বলিস, নিয়ে আয় যা। এইরকম এইসব কেসের কোনো হিসেব। আপনারা যখন জঙ্গলে ডাকাত করতে যেতেন, গহীন অরণ্যের ভেতরে তো আপনাদের প্রবেশ করতে হতো, সেই সময় কি জঙ্গলের ভেতরে কখনো বাঘের বাচ্চা দেখেছেন? এবং সেই বাঘের বাচ্চা দেখতে কেমন? কখনো আপনি নিজে বাঘের সম্মুখীন হয়েছেন, কিংবা আপনার সঙ্গীরা বাঘের সম্মুখীন হয়েছে এবং আপনার কোনো সঙ্গীকে বাঘে ধরে নিয়ে গেছে, এইরকম কোনো অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন। দেখো, বাঘের বাচ্চা হলে বাঘ কোনোদিন ছেড়ে কোনো জায়গায় যায়, ও বাচ্চার পাশেই থাকে। আর সেই সময় মেয়ে বাঘ শিকার করে খুব জ্বর, কেন বাচ্চা খাওয়াবে? তখন লোক হোক আর মানুষ হোক আর হরিণ হোক শহর হোক, যা শুনকে পাবে দাবড়িয়ে ধরার চেষ্টা করে। ও লোকে আস্তে আস্তে দেখা যায় বাঘ উপর দিয়ে হেঁটে আসতেছে, সেসব বিরাট দৃশ্য, কিছু বড় বড় বাঘ, অনেক বড় বাঘ আমি জঙ্গলে অনেক দেখা হয়েছে। তো একটা বাঘ আমরা দেখেছিলাম ওই নবাকিতেই, 2 বাকি অফিস হয়েছে সেইটা, এখন অফিস হয়ে গেছে। খেপি নৌকায় মাছ নিয়ে আসতেছি আমরা, আর দেখি বাঘটা শুয়ে আসতেছে, আমাদের নৌকায় লাভ কাটবে। আমরা বলি জঙ্গল শুয়ে যায় কেন, ব্যাপারটা কি? বুড়োরা গল্প করে নৌকায় লাভ কাটে, সেই কথাটা মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নৌকাটা আমরা সোজাহাজি মাঝখানে 50 হাত দূরে নিয়ে গেছি, দেখি দাঁড়িয়ে পড়েছে মাল। সে বিরাট বিদিকিজিরি দৃশ্য, কোথায় মনে হয় 2 জন মানুষের সহজে মাথা ঢুকে যাবে। ও 200-500 লোক থাকলে ওরা মানায় না, সব ঝাঁকে গিয়ে পড়লে মানুষ কোথায় ছটকে চলে যাবে, তখন আর মা বোনের নাম খুঁজে পায় না।
ধর শালা মার শালা এই কথা ছাড়া আর ঠাকুরের নাম বলার কোনো আসে না, তখন ভুলে যায় সেসব। আমার নিজের লোক নিয়ে গেছে আন্ধারমুড়ি বেড়ে বেলা 3টের সময় জাল পাতার সময় বাঘ ছুটে এসে নিয়ে গেল অবিনাশ নস্করকে। ছাড়াতে পারলাম না, এত বড় বাঘটাকে পিটিয়েছি আমরা, কিন্তু বাঘ মাইরেও খেলো, লক ছাড়িনি। তারপরে আমরা কী হবে, একটা ছেলে সে ভদ্রলোকের হুকুমি বিদ্যে জানতো মা বনিবির। তারপরে বাড়ি আসলাম তো ওরা বলে না না আমার ছেলে মরতে পারে না, এরা মেরে দিয়ে এসেছে। ঝড়খালি থেকে 100 মতন লোক জুটলো, এখানে বট নিয়ে যাওয়া হলো, দেখলো যে সত্যিকারেই বাঘ নিয়ে গেছে। গরান গাছটা উগড়ে টুগড়ে নিয়ে চলে গেছে, একেবারে টেনে নিয়ে গেছে। দাটা পড়ে আছে, ওর হাতে দা ছিল, গামছা মাথায় বাঁধা ছিল, গামছাটা এক জায়গায় জড়িয়ে গেছে। না, লাশটাকে সে হেতাল বাগানে আটা সেইখানে ঢুকিয়ে দিল, সেখান থেকেই জঙ্গল করা বন্ধ করে দিল। 4 নম্বরে একজন মেসোধীরেন বলে নাম, 8-10টা ছাড়িয়ে এনেছে। ওই ল কাটে ডুল থাকতো ওর কাছে, লোক মাছ ধরবে আর গালায় খালের ডালায় সবসময় লক্ষ্য দিক দিক করবে। তবু ওর ভাই জাল পাতার সময় মাটি দিচ্ছিল, এমন জায়গায় হেতাল গাছ আলে আছে, ওখান থেকে লাফ মেরে এসে ওর ভাইকে ধরবে মনে করেছিল, ওর ভাই বাঘের ধাক্কা লেগে সেই না জলে গিয়ে পড়ে গেছে। আর এর কাছে রুল ছিল অমনি বাঘের সাথে, এই বাঘের মাথায় মেরেছে বাড়ি। বাঘ ঘুরে যেমনি দাঁড়িয়েছে, ওই দুজনের লড়াই হচ্ছে বাঘের সাথে। আর তারপরে বাঘকে ঠেলে ফেলে দিয়ে, সেও শক্তিমান লোক ছিল, ঠেলে ফেলে দিয়ে বাঘের চাপালিতে যখন ওই রুলের বাড়ি মেরেছে, বাঘ ছুট। আচ্ছা দাদা, আপনারাও তো নদীতে মাছ কাঁকড়া ধরতেন, সেই সময় মাছের বাজার কেমন ছিল? আর বর্তমান মাছের মূল্য তো আকাশ ছোঁয়া, এ ব্যাপারে যদি কিছু বলেন। তখন খুব বেশি মাছ হতো, তখন মাছের দাম ছিল না। এখন ওই যে ভোলা মাছ এখন 200 টাকা দাম হচ্ছে, তখন 50 পয়সা করে নিত। যে চাপড়া চিংড়ি তোমার এখন 250-300 টাকা দাম, তখন কত 25 টাকা 30 টাকা কিলো। এবং আপনি যে ডাকাত করতে যেতেন, আপনার বাড়ির লোকজন, আপনার স্ত্রী, আপনার সন্তান কিংবা অন্য কেউ আপনার বাড়ির থেকে কেউ বাধা দিত না? না আপনার বয়স হয়েছে, আপনাকে আর জঙ্গলে যেতে হবে না, এটা কি বাড়ির লোক কখনো বলতো আপনাকে? না না, সে করলেও তো হয়, এরা তখন শোনে না। ও তোমার টাকা পয়সা গুছিয়ে গেছে, তুমি যাবে না, তাহলে আমাদের চলবে কি করে, এইরকম। আচ্ছা দাদা, আপনারা যখন জঙ্গলে যেতেন সেই সময় বাঘের সংখ্যা কি খুব বেশি ছিল, না বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে সুন্দরবন জঙ্গলে? বাঘ প্রত্যেক বছরে বছরে বাচ্চা খায়, সে বাচ্চা বড় হয়ে যাচ্ছে। ধাড়ি বাঘ ধরা পড়ে গেলে ইঞ্জেকশন করে দেয়, দিল্লি আবার বছরে 6 মাসে বাচ্চা হবে, এইরকম একটা সরকার থেকে লাইন করেছে। তো বাচ্চুদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আমাদের কিছু বলার জন্য সুন্দরবন জঙ্গল সম্পর্কে। আপনি দেহ মনে সুস্থ থাকবেন দাদা, নমস্কার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।